আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স- সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আমরা ভালো আছি সবাই। জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন জি আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তবে ওয়েদারগত কারণে ওই যে গলা একটু খুশখুশানি ভাব বা একটু কেমন যেন একটু ইয়ে আছে। এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আজকে তাহলে শুরু করে দিই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে প্র্যাকটিস অফ মেডিসিন পড়ব। তো প্র্যাকটিস অফ মেডিসিন পড়ার ক্ষেত্রে আমরা গত ক্লাসে আসলে আমার জয়েন করতে দেরি হয়েছিল এবং সে কারণেই আপনার যে প্রিভিয়াস ক্লাস এবং মানে আজকের ক্লাস আমি সবগুলোই একসাথে ডিজাইন করেছি, সেভাবে আমি পড়াবো। তো প্রথমেই আমরা চলে আসি যে ফুড পয়জনিং। ফুড পয়জনিং সম্পর্কে বলা হয়নি। তো আমি স্লাইডে চলে যাই। স্লাইডে চলে গিয়ে আহ, পড়ানো শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, আমাদের যে পড়াটা ছিল এর আগে ছিল ফুড পয়জন। আমরা লিভার সিরোসিস এবং হেপাটাইটিস এই দুটি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনার ফুড পয়জনিং সম্পর্কে আলোচনা করব। এখানে চিত্রটি দেখতে পাচ্ছেন? এখানে যে চিত্রটা আছে দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। রেসপন্স করলে মানে জি কথা স্যার, বলতে শুনুন। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে দেখেন পাচ্ছি। বেশ। আচ্ছা আচ্ছা, ফুড পয়জনিং। ফুড পয়জনিং মানে কি? খাদ্য বিষ। এটা আমাদের সিলেবাসভুক্ত বিষয়ই। আমি পড়াবো ৩টা বিষয়, মোট আজকে ৫টা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে ফুড পয়জনিং। ফুড পয়জনিং হচ্ছে খাদ্য বিষ। এটা বিভিন্ন কারণেই আমাদের বিভিন্ন সময় খাদ্য বিষ হতে পারে। তার মধ্যে এখানে একটা ছবি দেয়া আছে, কিছু সিমটম দেয়া আছে মূলত এখানে। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই, তাহলে এই দেখতে পাবো। আচ্ছা, এইখানে আছে এই যে খাদ্য বিষের বেশ কিছু চিত্র। তো প্রথমেই বলি যে খাদ্য বিষটা কি। আমরা যদি ধরেন যে খাবার খেতে আমাদের খাবারের সাথে কখনো ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা বাসি পচা খাবার খেয়ে থাকি, বা অন্য কারণে বিষাক্ত কোনো খাবার খেয়ে থাকি, অথবা যে কোনো কারণেই অনেক রিচ ফুড খাই, তবে আমাদের ফুড পয়জনিং হতে পারে। তো ফুড পয়জনিং এর যে লক্ষণগুলো, এখানে কয়েকটা লক্ষণ আছে, সেই লক্ষণগুলো বলছি। যেমন পেট ব্যথা, একদম প্রথম যে লক্ষণটাই সেটা হচ্ছে পেট ব্যথা হবে। বমি বমি ভাব বা বমি হওয়া, নশিয়া, ভমিটিং। এরপরে আপনার মাথা ঘুরানো, এটা হতে পারে। হালকা জ্বর আসতে পারে। তারপরে শরীর ঘেমে যেতে পারে, অস্বস্তি বোধ হতে পারে, ডায়রিয়া হতে পারে। এটা হচ্ছে, এই লক্ষণগুলো হচ্ছে একটা কমন লক্ষণ ফুড পয়জনিং। আচ্ছা, ফুড পয়জনিং এর এবার যদি আমরা কারণ দেখতে যাই, এখানে সালমোনেল্লা টাইফি আছে, তারপরে বিভিন্ন ভাইরাস আছে। এছাড়া ধরেন চিংড়ি মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি খাওয়ার ফলে হতে পারে। অথবা আমরা রান্না করে খেলাম, কিন্তু সেই রান্নাটা যদি পরিপূর্ণ না হয় তাহলে হতে পারে। অথবা আনহাইজেনিক, আমরা যেখানে যেই ঘরে রান্না করছি, যে রান্নাঘরে, সেই রান্নাঘরের পরিবেশ যদি মানে অস্বাস্থ্যকর হয়, সেখান থেকেও আমরা ফুড পয়জনিং এ আক্রান্ত হতে পারি। অথবা মনে করেন যে অনেক সময় পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল, আমরা যেখানে খাদ্য রেখেছি সেখানে তাদের পশম, লালা বা অন্য কিছু আসে, সে কারণে আমরা এই খাদ্য
বিষে আক্রান্ত হতে পারি। এছাড়া যারা অনেক বেশি মশলাযুক্ত খাবার খাবে, যারা ধরেন যে ওয়াইন, মদ বা এই জাতীয় বিয়ার অথবা পচা বিষাক্ত যদি ধরেন যে ওই যে মদ আছে সেগুলি খায় তাহলে হতে পারে। অথবা আমরা এমনি স্বাভাবিক খাবারই বাসি হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, সে ধরনের খাবারও যদি খাই তাহলে আমাদের আমরা এভাবে আক্রান্ত হতে পারি। এটা হচ্ছে যে এই মোটামুটি এর সিম্পটম বা ওই যে কারণগুলি দেখা গেল, লক্ষণগুলি বললাম। তো এই ক্ষেত্রে আমাদের ধরেন যে এই যে এখানে আরো কিছু আছে, এখানে কোলাই, তারপরে মনে করেন যে এখানে যে কথাগুলি বললাম তার কিছু ছবি দেয়া আছে যে ঠিকভাবে রান্না না করা, আনহাইজেনিক বা অনেক রিচ ফুড খায়, তো সে অথবা হাত ঠিকমতো ধোয়া হলো না সেখান থেকে, অথবা আপনার প্যাকেটজাত বা বোতলজাত যে খাদ্য আছে, মানে ফ্রোজেন খাদ্য, যেমন মাছ, মাংস অনেক সময় এখন ডিব্বাতে পাওয়া যায় বা ফ্রিজে, এটা ঠিকমতো সংরক্ষণ হলো না, অথবা নিয়ে এসেছে ডেড এক্সপায়ার হয়ে গেছে। এ ধরনের বিভিন্ন কারণেই এ ধরনেরই হতে পারে। অথবা ধরেন ডিম সঠিকভাবে এটা সিদ্ধ হলো না, সেখান থেকেও ফুড পয়জনিং হতে পারে। তাহলে এটার জন্য আমরা পরামর্শ কি দিব? প্রথমেই চেষ্টা করব যে মনে করেন যে তাকে এই পয়জনিং যদি হয়, বমি করে থাকে, তাহলে সেটা পরিষ্কার করে দিব। তারপরে তাকে রেস্টে রাখতে চাবো, যেখানে মানে বেড রেস্টে নিয়ে যাব, যে সুন্দর একটা পরিবেশে একটু খোলামেলা আলো বাতাস আসছে। তারপরে আমরা তাকে হয়তো কুলি করিয়ে তারপরে আমরা আমাদের সিমটোমেটিক মেডিসিন দিতে পারি, যেমন আর্সেনিক একটা অন্যতম ফুড পয়জনিং এর মেডিসিন। নাক্স ভূমিকা হতে পারে যদি এলোমেলো খাবার খেয়ে হয়। পালসেটিলা হতে পারে যদি দেখা যাচ্ছে তৈলাক্ত খাবার খেয়ে ফুড পয়জনিং হয়েছে। এরকম ভাবে আমরা লক্ষণ মিলিয়ে আমরা যে কোনো ধরনের মেডিসিন গুলোই অ্যাপ্লাই করতে পারি। তবে রোগীকে সবসময় মানে সতর্ক সাবধানে রাখতে হবে এবং সবসময় মনিটরিং করতে হবে বা দেখাশোনা করতে হবে যে রোগীর অবস্থা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। যদি মানে ওষুধে ভালো হয়ে যায় ভালো, খুব মারাত্মক খারাপ হলে অবশ্যই হসপিটালাইজড করতে হবে। তো ফুড পয়জনিং সম্পর্কে এটা আমাদের জানা বিষয়, এই জন্য এটা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি না, সিমটম গুলো ওই একই রকম, ওখানে যা দিয়েছে এখানেও ওই একই রকম সিমটম গুলোই এখানে দেয়া আছে। বা এই যেখানে ধরেন যে নশিয়া, ভমিটিং, নশিয়া হচ্ছে বমি বমি ভাব, ভমিটিং, ডায়রিয়া, ডায়রিয়া হলে তাকে বারবার স্যালাইন খাওয়াতে হবে ওষুধের পাশাপাশি, যাতে পানি স্বল্পতা না হয়। আর এমনি সবজি হিসেবে সহজে হজম হয় এমন খাদ্য। এরপরে কাঁচা কলা খাওয়ানো যেতে পারে, কাঁচা কলা ভর্তা বা সিদ্ধ করে সেই পানি, এটা হচ্ছে যে অনেক সময় বেশ ভালো উপকারে আসে। আর ধরেন যে মারাত্মক পেট ব্যথা, সেই ক্ষেত্রে আমরা ম্যাকফস দিতে পারি, কোলোসিন দিতে পারি, তাহলে অনেক সময় ব্যথা ভালো হয়ে যেতে পারে। তো এই হচ্ছে ফুড পয়জনিং এর বিষয়। এইখানে কিছু জীবাণু দেখা আছে, কারণগুলো দেয়া আছে, যে কারণগুলি আমি বলে ফেলেছি অলরেডি। তো এখানেও ওই ছবিগুলোই দেয়া আছে। এটা হচ্ছে ডায়রিয়া, এর পরের বিষয়টা পড়বো আমরা, ডায়রিয়া। আচ্ছা, ফুড পয়জনিং বা খাদ্য বিষ সম্পর্কে কোনো আছে আপনাদের কোনো মানে কথা বা মতামত বা কোনো কিছু বুঝতে অসুবিধা, এ ধরনের কোনো কিছু আছে? থাকলে বলেন, আমি সেভাবে আহ, বলে স্যার দিচ্ছি। অসুবিধা নেই। জি, মানে যে না কোনো স্যার কিছু। বুঝছি স্যার। আচ্ছা, এটা অবশ্য মনে করেন যে কমন বিষয়, তো জানা বিষয়, না বোঝার তেমন কিছু না। তারপরেও হতে পারে যে না হয়তো ভালো করে বুঝতেছি না, তাহলে অবশ্যই বলবেন। আর বললে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যেভাবে বোঝানো যায় সেভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা পরের ইসে যাই, যে ডায়রিয়া। আচ্ছা, ডায়রিয়াটা কি বলতে পারেন? একজন একটু বলেন তো, আমি বলে দিচ্ছি। আমার এগুলি জানা, আমাদের অজানা কিছু না, কিন্তু আমাদের সিলেবাস ভুক্ত, এই জন্যই আমি মানে সবগুলো বিষয়ই আজকে মানে অল্প অল্প করে হলেও
করব, ফুড পয়জনিং গেল, এরপরে ধরেন ডায়রিয়া। এই যে এখানে কজেস অফ ডায়রিয়া, ডায়রিয়ার কারণগুলি দেওয়া আছে। আসলে ডায়রিয়াটা কি? ডায়রিয়া হলো বারবার পাতলা পায়খানা হওয়া। হ্যাঁ, বারবার পাতলা পায়খানা হওয়া। ঠিক আছে। ওই ফুড পয়জনিং এর সাথে কিন্তু এর একটা মারাত্মক সম্পর্ক আছে। সেটা কি খেয়াল করেছেন? ফুড পয়জনিং এও কিন্তু ডায়রিয়া হয়। ঠিক আছে? এখানে যে এই ডায়রিয়ার কজের মধ্যে ফুড পয়জনিং লেখা আছে। তো আর কি, মানে বারবার পাতলা পায়খানা। আচ্ছা, কলেরা এবং ডায়রিয়ার মধ্যে পার্থক্যটা বলতে পারবেন? তো কলেরাতে বমি, বমির সাথে পাতলা পায়খানা থাকে, অনেক সময় রক্ত যায় পায়খানার সাথে। না, মানে সব ক্ষেত্রে রক্ত যায় এমন না, কারো ক্ষেত্রে যেতে পারে, কিন্তু অধিকাংশ মানে রোগীতেই যে রক্ত যায় এমন না। চাউল ধোয়া পানির মতো বমি থাকে, এটা ঠিক আছে। এটা আসলে বোঝা যায় হচ্ছে যে ডায়রিয়ার তুলনায় আপনার কলেরাতে পাতলা পায়খানাটা মানে পায়খানাটা পরিমাণ অনেক বেশি, বমি, খেতে পারে না, কোনো কিছু করতে পারে না। আর দ্বিতীয়ত কলেরা থেকে সাথে আপনার কলেরার জীবাণু পাওয়া যাবে। এটা একটা মানে বড় বিষয়, যে আমরা যেভাবে বুঝি যে টেস্ট করে যে ওর স্টুল টেস্ট করলে যে কলেরার জীবাণু পাওয়া যাবে, এটা একটা। বারবার পাতলা পায়খানা ধরেন ১-২ বার বা ৩ বারের বেশি যদি আমরা পাতলা পায়খানা হয়, তখন আমরা সেটাকে ডায়রিয়া হিসেবে ধরে নিতে পারি, যদি আরো অন্যান্য লক্ষণগুলো তার সাথে ঠিক থাকে। ২, ৪, ৫ বার, ৭ বার যদি যায়। তো ১-২ বার বা ৩ বার যদি হয়, সেটা ডায়রিয়া নাও হতে পারে, এমনিও হতে পারে কোনো কারণে। আচ্ছা, কারণগুলি বলতে পারবেন? সুন্দর হয়েছে যে ডায়রিয়া আমাদের মানে বারবার পাতলা পায়খানা, ঠিক আছে। তো এর কারণগুলো? আর আচ্ছা, আমি দূষিত দূষিত খাবার পানি থেকে সাধারণত হয় এগুলো। হ্যাঁ, পানি বাহিনী তো, এটা পানি থেকে হতে পারে, খাদ্য থেকে হতে পারে, ফুড পয়জনিং থেকে হতে পারে। আপনি দুধ খেলেন কিন্তু সেই দুধটা জাল দেয়া না, সেখান থেকে হতে পারে, সেখান থেকে জীবাণু আসতে পারে। এরপর মেডিসিনের রিয়াকশন হিসেবেও হতে পারে। তারপরে আ ঠিক আছে? তো আমরা যদি এই ডায়রিয়াকে আপনার ভাগ করি, তাহলে ৩ টা ভাগে ভাগ করা যেতে পারে। যেমন হঠাৎ করে ডায়রিয়া, অ্যাকিউট ডায়রিয়া, হঠাৎ সৃষ্টি হলো এমন ডায়রিয়া। আরেকটা হচ্ছে যে না, ঘন ঘন ডায়রিয়া, প্রায় মনে করেন যে ডায়রিয়া হয়। হঠাৎ করে ডায়রিয়া মনে করেন যে ওই ২ সপ্তাহের কম সময়ের মধ্যে যদি ডায়রিয়া হয়, এটা হঠাৎ করেই ডায়রিয়া। আর যদি দেখা যায় যে না, ২ সপ্তাহের বেশি, মানে কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন ডায়রিয়া, কিছুদিন ভালো থাকে, এমন হতে পারে। আবার দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডায়রিয়াও হতে পারে, যে ওই যে কিছুদিন একটু ভালো থাকে, আবার আক্রান্ত হচ্ছে, আবার ভালো থাকে, আবার আক্রান্ত হচ্ছে। তবে ডায়রিয়ার ক্ষেত্রে মনে করেন যে সাধারণত বমি খুব বেশি থাকে না। হঠাৎ থাকতে পারে বমি, ভাব বা বমি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ডায়রিয়াতে বমিটা কম থাকে। বমির এটা কম। তবে হালকা জ্বর ভাব, শরীরে অস্বস্তি, পেট কামড়ানি, এই অবস্থাটা থেকে থাকতে পারে। পেট কামড় দিয়েই ধরেন যে টয়লেটে যেতে হতে পারে, অথবা এমন অবস্থা যে সে টয়লেট ধরেই রাখতে পারতেছে না, মানে বারবার কাপড় নষ্ট করে ফেলতেছে, টয়লেটে যাওয়ার আগেই সে আপনার টয়লেট করে ফেলতেছে, এরকম হতে পারে। তো ডায়রিয়ার ক্ষেত্রে যদি আমরা কিছু জীবাণুর কথাই মনে করি, যেমন স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, কোলেস্টেডিয়াম, শিগেলা, ভাইব্রেরিও কলেরি যদি হয়, সেটা কিন্তু ডায়রিয়া না। ভাইব্রেরিও কলেরি যদি হয়, তাহলে কলেরার জীবাণু। আর যদি আমরা দেখি যে সেখানে অন্যান্য জীবাণু, সেটা ক্ষেত্রেই সালমোনেল্লা স্পেসিস, এই ধরনের মানে বেশ কিছু থাকতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস থাকতে পারে, অস্টোভাইরাস, ক্যালসিভাইরাস, অ্যাডিনোভাইরাস, এমনকি করোনা ভাইরাসেও কিন্তু ডায়রিয়া হয়। আমাদের এই যে কিছুদিন আগে যে চলে গেল করোনা ভাইরাসের সময়ে অনেকের ডায়রিয়া হয়েছে।
এছাড়া পরজীবী ফাঙ্গাস হতে পারে, বিভিন্ন ধরনের জিয়ারডিয়া বা এই ধরনের অনেক ধরনের ফাঙ্গাস হতে পারে। আচ্ছা, তো আমরা তো দেখলাম যে এর লক্ষণগুলো কি কি বলতে পারেন? কি কি লক্ষণ হতে পারে? ডায়রিয়ার লক্ষণ কি? এই যে এখানে ডায়রিয়ার কিছু লক্ষণ আছে। ফুড পয়জনিং এর মতো এখানে পেট ব্যথা হতে পারে না? হ্যাঁ? জি জি স্যার। স্যার। আচ্ছা, পেট ব্যথা হতে পারে। আর কি হতে পারে? দুর্বলতা লাগতে পারে, দুর্বল হয়ে যেতে পারে রুগী। রুগীর দেখা যাবে যে আস্তে, আস্তে পানি স্বল্পতার জন্যই তার মুখ ফ্যাকাশে হয়ে যেতে পারে। তারপরে সে মনে করেন কাজকর্মে একদম উঠতে পারে না, একেবারে বিছানায় শুয়ে যেতে পারে। এরকম হয় না? জি ডায়রিয়া স্যার। রোগীদের চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে তার চেহারাটা অনেক খারাপ। যখন একদম ১ম অবস্থায় তখন না, কিন্তু আস্তে, আস্তে যখন বেশি হতে থাকে তখন তাকে দেখলেই বোঝা যায় যে সে অসুস্থ। সে মানে তার চেহারায় ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, বারবার পায়খানা করে, পায়খানা দুর্গন্ধ থাকে। আবার কারো ক্ষেত্রে দুর্গন্ধ নাও থাকতে পারে, পাতলা হতে পারে, মানে অজীর্ণ হতে পারে, যেগুলি পরিপূর্ণ হজম হয়নি, অথবা একদম চাউল ধরা পানির মতো হতে পারে, অথবা বায়ু ছাড়তে গেলেও তখন মনে করেন যে টয়লেট হয়ে যেতে পারে, সে টয়লেটকে কন্ট্রোল করতে পারে না। এই লক্ষণগুলোই কমনলি, এই লক্ষণগুলোই আমরা পেয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ওষুধ দিব বলেন তো? আপনাদের কাছ থেকে একটু শুনি, আমরা কি ওষুধ দিতে পারি? ম্যানেজমেন্ট মনে করেন যে তাকে ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় রাখলাম, বা তার টয়লেট যাতে খুব কাছাকাছি করতে পারে এই জন্য দরকার হয় কৃত্রিম যে টয়লেট গুলি আছে, ওই যে প্লাস্টিকের বা অন্যই, সেগুলো তার কাছে রাখলাম। পাশাপাশি আমরা স্যালাইন খাওয়ালাম। কিন্তু আমরা হোমিওপ্যাথিক কি ওষুধ দেব? ২-৪ টা ওষুধের নাম বলতে পারবেন ডায়রিয়াতে? স্যার লক্ষণ ভিত্তিক ওষুধ হবে আর কি। তবে এটা এটা তো কমন কথা। কিন্তু স্যার তারপরে তো কিছু পডোফাইলাম আছে স্যার, তারপরে সক্রেটিনা। আচ্ছা, স্যার হ্যাঁ, যদি সে যে তৈলাক্ত চর্বি জাতীয় খাবার খেয়ে হয় তাহলে ফালসেটিলা হবে। হ্যাঁ, খুব ভালো এইটা। হ্যাঁ, এরপরে? আর্সেনিক অ্যালবাম হতে পারে। হ্যাঁ, আর্সেনিক, হ্যাঁ, খুব ভালো একটা মেডিসিন। এরপরে? অ্যাকোনাইট আসতে পারে না? জি স্যার, এখানে আসতে পারে। আচ্ছা, আকস্মিকতা বিষয়। আচ্ছা, পডোফাইলাম আসতে পারে? জি স্যার, হ্যাঁ, খুব আসতে কমন পারে স্যার। মেডিসিন। খুব কমন জি, মেডিসিন না পডোফাইলাম? জি কমন স্যার। জি, এটা অনেকেই ব্যবহার করে থাকে। আসলে কাজ হয় খুব ভালো। আচ্ছা, এরপরে কি নাক্স আসবে? জি স্যার। হ্যাঁ? না, আমরা জাস্ট এটা হচ্ছে যে এখানে যে মেডিসিন গুলার কথা বলি জাস্ট বোঝানোর জন্য। মানে এটাই দিতে হবে তা না। রোগীর সাথে যে লক্ষণ মিলবে আমরা সেই অনুসারেই আসলে ট্রিটমেন্ট করব। তো একটা বোঝানোর জন্যই। আর কি, কি করা যেতে পারে? এমনি তার স্যার, খাবারটা কি? রোগী যদি বাথরুমটা ইয়ে হয় আর কি, ডায়রিয়াটা তার ক্রনিক হয়, সাথে যদি তার কাশি অন্য হুম, ইয়ে থাকে, তাহলে আমরা কি এর জন্য কার্বোভেজ ব্যবহার করতে পারি। আচ্ছা। কার্বোভেজ, কার্বোভেজের লক্ষণ থাকতে হবে। কার্বোভেজকে একটা কথায় বলা যেতে পারে এটা হচ্ছে লাইফ সেভার মেডিসিন। কার্বোভেজ সম্পর্কে শুধু ভালো কথা শুনেছেন। আমি একটা মানে কি বলবো যে ভয়ের কথা বলি। কার্বোভেজ হচ্ছে নীরব ঘাতক। এটা যদি রোগীর ভাগ্য ভালো থাকে, যে যদি দেখা যাচ্ছে যে সে পাখার বাতাস চাচ্ছে, কপালে শীতল ঘর্ম, কিন্তু তার ভিতরে প্রচন্ড তাপ সে অনুভব করে। বলতেছে তাপ কিন্তু হাত দিয়ে দেখবেন ঠান্ডা। এরকম অবস্থা। শুধু মুখ বিড়বিড় করে বা ইশারায় দেখাচ্ছে যে তাহলে এই রুগীকে কার্বোভেজ দিলে রুগী ভালো হবে। অথবা প্রচন্ড ধোঁয়ার কারণে যদি হয়, আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে ভালো হবে। কিন্তু লাইফ সেভার মেডিসিন জীবন রক্ষা করে। কিন্তু এর একটা মানে দিক আছে, সেটা হচ্ছে যে কার্বোভেজ কিন্তু নীরব মৃত্যু দেয়। অন্য ক্ষেত্রে হয়তো কষ্ট করে মৃত্যুবরণ করলো, কিন্তু কার্বোভেজে অনেক সময় যদি ভালো হয় হলো, ভালো না হলে কিন্তু আস্তে করে শুধু ঘুমিয়ে মারা যাবে। এই অবস্থাটা হয়। মানে এটা ক্ষতিকর দিক আছে না স্যার? না, ক্ষতি এমনি ক্ষতিকর না। মানে ২ টা
মানে দুইটা দিক করবে, একটা ভালো করলে তো ভালো করে ফেললো, যদি ওই রোগী ভালো হওয়ার মতো না হয় তাহলে আস্তে করে ঘুমিয়ে মারা যাবে, মানে দাপাদাপি ছটফটানি বা অন্য কিছু এই কার্বোভেজ দিলে সেটা হয় না। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি যে বাঁচলে বাঁচবেন, মারা গেলেও ওইভাবে আস্তে করে ঘুমিয়ে পড়বে। আচ্ছা, মানে এটা স্যার এটা তো গেল। মুমূর্ষ রোগী বা ক্রিটিক্যাল মুভমেন্ট এটা ব্যবহার করতে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই কথা নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু বুঝে শুনে দেওয়া উচিত। মানে বুঝলাম না শুধু দিয়ে গেলাম সেটা না, অবশ্যই আমরা দিব, লক্ষণ পেলে দিব, কিন্তু একটু বুঝে শুনে দেওয়া উচিত। আমি এই কথাটা বোঝাতে চেয়েছি। আচ্ছা, তো আমরা তাহলে ডায়রিয়া গেল, ডায়রিয়ার সম্পর্কে মোটামুটি আমরা অনেক কিছুই জানলাম, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা টপিকসে যাই, এটা হচ্ছে পেরিটোনাইটিস। এটা কি বলতে পারেন? পেরিটোনাইটিসটা কি? পেরিটোনিয়াম প্রদাহ। আচ্ছা, পেরিটোনিয়ামটা কি? এই যে ফ্যাটের উপরে, অ্যানাটমি। হ্যাঁ, ফ্যাটের উপরে একটা হালকা ফ্যাটের মধ্যে একটা হালকা আবরণ আর কি। জি, খুব সুন্দর হয়েছে উপরিভাগের। আপনার উত্তর সঠিক। হ্যাঁ, পেরিটোনিয়াম হচ্ছে পেটের আবরণী পর্দা। পেরিটো এই শব্দটা আমরা অনেক জায়গায় পাবো, যেমন পেরিকার্ডিয়াম, পেরিঅস্টিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের উপরে একটা আবরণী থাকে, তাকে আমরা বলে থাকি পেরিকার্ডিয়াম। পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম হচ্ছে যে হাড়ের উপরে এক ধরনের আবরণী থাকে, এই আবরণীকে বলা হয় পেরিঅস্টিয়াম। ঠিক একইভাবে পেরিটোনিয়াম হচ্ছে পেটের যে আবরণী আছে সেই আবরণীকে বলা হয় পেরিটোনিয়াম। আচ্ছা, তাহলে পেরিটোনাইটিস, ওর সাথে আইটিস যোগ হয়েছে কেন? প্রদাহ হয়ে গেছে স্যার, হ্যাঁ হ্যাঁ ইনফ্লামেশন। হ্যাঁ হ্যাঁ, ইনফ্লামেশন। আমি এই কথাটা এর আগে অনেকবারই বলেছি যে যে কোনো শব্দের সাথে যদি আমরা আইটিস, আইটিআইএস যদি পাই তাহলে সেটা আমরা জানবো যে এখানে প্রদাহ আছে। তাহলে পেরিটোনিয়ামের প্রদাহ হলেই আমরা সেটাকে কি বলবো? পেরিটোনাইটিস, তাই না? আচ্ছা, পেরিটোনাইটিস কি কারণে হয়? ভোমাইটিং, ব্লটিং, ফিভার, চলে গেছে স্যার। যে লো ইউরিন আউটপুট, যে ফাস্ট গ্যাস, আচ্ছা আচ্ছা, এক্সট্রিম থ্রিস্ট, ফার্স্ট। থাস্ট, হ্যাঁ, ফেটিগ, হুম সেভিয়ার কনস্টিপেশন, হুম, ডায়রিয়া, তারপরে নশিয়া। নসিয়া। আচ্ছা, এটা কিন্তু আমি, এটা কিন্তু কজেশন চাইছি, এটা হচ্ছে ধরেন যে এটা সিমটম বলতে পারেন, কিন্তু কজেশন এটা না। কি কারণে হতে পারে পেরিটোনাইটিস? মানে পেটের আবরণী পর্দাটা প্রদাহ কি জন্য হতে পারে? ইনফেকশন বা প্রদাহ কি জন্যে, এটা বলতে পারবেন? না স্যার, জানা নাই এটা। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এই পেটের আবরণী যে আছে সেই আবরণী পর্দা। এটা অন্য কোনো, আপনি যদি মনে করেন যে কোথাও থেকে অ্যাক্সিডেন্ট করলেন তাহলে কি পেটের পর্দা ছিঁড়ে যেতে পারে না? জি স্যার। ছিঁড়ে ছিঁড়ে ইনফেকশন হতে পারে। পারে স্যার। আচ্ছা, আপনার মনে করেন যে মেয়েদের মনে করেন বা ছেলেদের অ্যাপেন্ডিসাইটিস ব্লাস্ট হলো, মানে সেখানে পারফোরেশন হলো, তো সেই কারণে হতে পারে না? ওখান থেকে জি স্যার। ইনফেকশনটা ছড়িয়ে আসতে পারে। তেমন ওভারিতে যদি হয়, একটোপিক প্রেগনেন্সি,
মানে যে জায়গায় প্রেগনেন্সি হওয়ার কথা সেখানে না হয়ে ফ্যালোপিয়ান টিউব বা অন্য কোথাও হয়ে গেল, সেখানে রাপচার হলো, ফেটে গেল। তো ওই ইনফেকশনটা ছড়িয়ে আবার উম আপনার পেটের অন্য জায়গায় হতে পারে কিনা? জি স্যার। এটা হতে পারে। এরপরে আপনার ওই যে এর আগে হার্নিয়া পড়েছি না? হার্নিয়া পড়েছিলাম তো। যদি হার্নিয়ার কোনো একটা কারণে মনে করেন যে পেটের কোনো একটা জায়গায় যদি ও ইনফ্লামেশন তৈরি করলো, অবস্ট্রাকশন তৈরি করে, সেখান থেকে হতে পারে না? জি স্যার। এরকম আচ্ছা। তো এখন বুঝতে পেরেছেন যে পেরিটোনাইটিস কেন হতে পারে বা কি কারণে? এটা হচ্ছে পেটের আবরণী কলার আশেপাশে অন্য কোনো ডিজিজের কারণে হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ হচ্ছে যে এটা তো বাইরে না, ভেতরে। ভেতরের অর্গান না? উপরে কি? আমাদের পেটের চামড়া আছে না? জি। পেটের চামড়া দিয়ে ওটা ঢাকা আছে। তো ভিতরে আপনারা এই যে কোরবানির সময় দেখে থাকবেন যে যখন গরু জবাই করা হয়, জবাই করার পরে চামড়া ছিলানোর পরে যখন পেটটা ওপেন করা হয়, নাড়ি-ভুড়ির উপরে একটা সাদা রঙের পর্দার মতো থাকে না? খেয়াল করে দেখেছেন? হালকা পাতলা। হ্যাঁ, পাতলা একটা পর্দা থাকে। এটা মনে করেন অন্য মাংস বা রিব, খাঁচা বা অন্য অঙ্গ থেকে পুরো ইন্টেস্টাইন নাড়ি-ভুড়িকে আলাদা করে রাখে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটাই হচ্ছে পেরিটোনাইটিস। ওইখানে কোনো জীবাণুর আক্রমণেও হতে পারে। কোনো কারণে ওইখানে জীবাণুর আক্রমণে হতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে। বিভিন্ন কারণেই এই এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কি কারণে হয়েছে সেই কারণটা বুঝে আমরা যদি দেখা যায় যে আমাদের ঔষধের মাধ্যমে সেটা মানে ভালো করা সম্ভব, তাহলে আমরা ওষুধ প্রয়োগ করব। কিন্তু অন্যথায় আমরা কখনোই এমন কাজ করব না। পারফোরেশন হয়েছে, কোনো একটা জায়গায় ছিঁড়ে গেছে। এটা কি ওষুধ দিলেই ওই যে পেটের ওই জায়গায় ভালো হবে? হবে না। এটা সার্জিক্যাল কেস। তাকে আগে সেলাই দিতে হবে। কারণ সেলাই ছাড়া পেটের কোনো অংশ ফেটে গেল, ছিঁড়ে গেল, অ্যাপেন্ডিসাইটিস ব্রাস্ট হলো, ফ্যালোপিয়ান টিউব ব্রাস্ট হলো, বা যদি আপনার ওই যে এদের ওভারিতে কোনো ইনফেকশন হলো, তো সেই ক্ষেত্রে আমরা যদি শুধু ওষুধ দেই, ওষুধে কাজ হবে? যদি ব্রাস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওই ক্ষেত্রে ইমার্জেন্সি সার্জারি লাগবে। আমরা আমাদের অনেক রোগী অ্যালোপ্যাথিতে যেটা আপনার সার্জারি করে সেই রোগগুলো আমাদের মেডিসিনে ভালো হয়। কিন্তু তারপরেও এই কথাটা জেনে রাখতে হবে সব রোগ আমরা ওষুধ দ্বারা ভালো করতে পারবো না। আমাদের ওষুধের সীমাবদ্ধতা আছে। আমরা যতটুকু পারবো ততটুকুই আমরা চিকিৎসা করব। চিকিৎসার আওতার বাইরে যদি চলে যায় তাহলে কি করব? সেটা যার কাছে পাঠালে যথোপযুক্ত হবে আমরা প্রয়োজনে তার কাছেই রেফার করব। এতে মোটেও কার্পণ্যতা করব না যে আমরা কেন রেফার করব বা কি করব। রোগীর জীবন বাঁচানো হচ্ছে আমাদের সর্বপ্রথম লক্ষ্য। আমি চিকিৎসা করলাম বা একজন অ্যালোপ্যাথিক ডাক্তার চিকিৎসা করলো সেটা না। রোগীর জীবন বাঁচানো। এই কথাটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, প্রাথমিক একটা ইনফ্লামেশন হয়েছে। আপনি যে কথাটা বলেছেন যে এখানে কিছু আছে। এখানে বমি হতে পারে, জ্বর আসতে পারে, বমি, বমি ভাব হতে পারে। এখানে কিছু সিম্পটম ১ম এ যা পড়েছেন এগুলি হচ্ছে সিম্পটম। এই সিম্পটম দেখে আমরা ওষুধ দিলাম, ভালো হয়ে গেল। বাস কোনো কথা নেই। কিন্তু যদি প্রয়োজন হয় আমরা ইনভেস্টিগেশন করব, সেখানে আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, ব্লাড টেস্ট করতে পারি, আপনার সিটি স্ক্যান করতে পারি। আমরা অবস্থা বুঝে যেই টেস্টটা দিলে তার জন্য উত্তম হবে আমরা সেই টেস্ট দিয়ে নিশ্চিত হয়ে নেব প্রয়োজন হলে, প্রয়োজন না হলে না। এবং আমাদের ঔষধের আওতায় থাকলে আমরা ওষুধ এপ্লাই করব। আর যদি ওষুধের আওতায় না থাকে তাহলে কি করব? সোজা সার্জারির কাছে পাঠিয়ে দেব। এই কথাটা আমি আমি যখনই বলি বা সবসময়ই একটা কথায় মাথায় রাখবেন যে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোগীর জীবন বাঁচানো, লাইফ সেভ করা। আমি পারদর্শিতা দেখালাম, আমি চেষ্টা করলাম, অন্ধভাবে আমরা এই কাজটা করব না। হ্যাঁ, আমাদের আওতায় থাকলে, আমাদের ওষুধের আওতায়। আচ্ছা, এবার বলি আমরা কি, কি ওষুধ এপ্লাই করতে পারি? কয়েকটা ওষুধের কথা বলে আমরা পরবর্তী টপিকসে যাব।
কি হতে পারে? স্যার প্রথ- হ্যাঁ ডায়স্পোরিয়া কোলোসিন তো হ্যাঁ, কোলোসিন যদি পেটে চাপ দিয়ে হয়, ম্যাকফস হতে পারে। আপনার প্রথমেই যদি আসে তাহলে অ্যাকোনাইট দিতে পারি। এরপরে আপনার আর্নিকা হতে পারে, আঘাত, হালকা আঘাতের কারণে হলে বেলেডোন আসতে পারে। যদি দেখা যায় যে সেখানে বেলের সিমটম থাকে, মানে লাল থাকতেছে, গরম থাকতেছে, দপদপ করে ব্যথা, বেলের লক্ষণ থাকলে আমরা বেল দিতে পারি। অনুরূপভাবে যে লক্ষণ ভিত্তিক যে মেডিসিনগুলো আছে আমরা সেই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের মেডিসিনের আওতার মধ্যে থাকে। পারবেন। আর যদি দেখা যাচ্ছে যে না, সরাসরি আমরা বুঝতে পারতেছি এটা আমাদের মেডিসিন ছিঁড়ে গেছে, কেটে গেছে, বা মানে মারাত্মক জখম হয়েছে, তখন কাল বিলম্ব না করেই আমরা তার ট্রিটমেন্টের জন্য সার্জনের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে? অবশ্যই এমনি ভালো খাবার, বেড রেস্ট, এমনি অন্যান্য রোগীদের জন্য আমরা যা যা করি সব ধরনের হাইজিন মেনটেন করব। ঠিক আছে? তাহলে পেরিটোনিয়াম নিয়ে তো আর কোনো কথা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার আসি আমরা লিভারের রোগ। এই ছবিগুলা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি একটু বড় বড় করে দেখাই। এখানে একটা কি লাল রঙের না? এটা কিছুটা মেটে লাল রঙের হয়। তারপরে এটা কি? ওটা হেলদি লিভার লেখা আছে একদম উপরে। দেখতে পাচ্ছেন? জি স্যার। তারপরেরটা কি আছে? দ্বিতীয় স্টেজে আছে ফ্যাটি ফ্যাটি লিভার। লিভার। আচ্ছা, মানে কালারটা কিছু চেঞ্জ হয়েছে ফ্যাটি লিভারের প্রাথমিক অবস্থায়। এরপরটা কি আছে? এটাও ফ্যাটি লিভার, ফাইব্রোসিস, অর্থাৎ এখানে আস্তে আস্তে নুডলস তৈরি হওয়া শুরু হয়েছে। ফ্যাটি লিভার থেকে এটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আর এটা কি? এটা সিরিয়াসিস। সিরোসিস, অর্থাৎ লিভারের চরম একটা খারাপ অবস্থা হচ্ছে সিরোসিস অফ লিভার। ঠিক আছে? আচ্ছা, এবার ছবিটা দেখে বুঝতে পারছেন যে মানে কোনটা কি? আমরা এখানে কয়টা স্টেজ দেখতে পাচ্ছি যে লিভারের ক্ষেত্রে? চারটা স্টেজ স্যার। আচ্ছা, কি কি? এটি চলে গেছে আবার স্যার। কি দেখতে পাচ্ছেন না? না আমি ছোট করেছি একটু? না ঠিক। হেলথি লিভার, ফ্যাটি লিভার, লিভার হুম, ফাইব্রাস, তারপরে হলো সিরোসিস। জি। আচ্ছা, একদম সুস্থ স্বাভাবিক লিভারের চেহারাটা আমরা যখন আপনার আলট্রাসোনোগ্রাফি করি, আলট্রাসোনোগ্রাফি করলে আমরা দেখতে পাই সেটার সাথে মিলাই কার সঙ্গে জানেন? সেটার সাথে সাধারণত লিভার এবং কিডনি, এই দুইটার কালার প্রায় একই রকম। দেখবেন অধিকাংশ যখন আপনার ওই লিভারের ছবি দেয় সাথে নিচে অনেক সময় কিডনির ছবি দেয়, অথবা লিভারের গল ব্লাডারের ছবি দেয় আলট্রাসোনোগ্রাফিতে, যদি খেয়াল করে দেখে থাকেন। তো এর কালারগুলো এক থাকে। যখনই দেখা যাবে যে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই বোঝা যাবে যে এটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এবং এটা খারাপের দিকে যাচ্ছে। আর যখন দেখা যাবে যে না, এটা আস্তে আস্তে সেখানে দলা বা নুডলস তৈরি হয়েছে, তখন দেখা যাবে কি সেটা খারাপ। আর যখন মারাত্মক খারাপ অবস্থা হবে তখন হবে সেটা কি? সিরোসিস অফ লিভার। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, কি বুঝেছেন বলেন তো? মানে কঠিন কিছু না, আপনি প্রথমে সহজ করে বুঝেন। বইয়ে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু থাকতে পারে। আপনি মনে করেন যে বইয়ে লেখা থাক, কিন্তু আপনি যখন সহজভাবে শিখবেন তখন আপনার মনে থাকবে। আপনি পড়লেন, বুঝলেন না, তাহলে সেই পড়া দিয়ে খুব বেশি কাজ হবে না। জি?
এখানে লিভারের 4টি ছবি দেওয়া আছে, ছবি দেখেই লিভারের হ্যাঁ, সুস্থ লিভার আস্তে আস্তে ফেটি হচ্ছে, আচ্ছা, লিভার ফেটি থেকে আরো অসুস্থ হচ্ছে, লিভার ফাইব্রোস হচ্ছে, এরপরে চরম পর্যায়ে হলো সিরোসিস হচ্ছে। হ্যাঁ, সিরোসিস। সেখান থেকে আচ্ছা, আর বের হওয়ার কোনো উপায় থাকে না। না, না, এইখান থেকে আর বের হওয়ার উপায় থাকে না। বুঝছে তো? তখন এই যে দেখেন, এখানে এই সিরোসিস অফ লিভারেরই কাটা অংশ ভিতরে কাটলে কিরকম হয়? দেখেন, এই লিভার এমন একটা আপনার আমাদের পরিপাক যন্ত্রের এমন একটা অঙ্গ বা এমন একটা গ্ল্যান্ড যেটা হচ্ছে যে অনেকাংশে যদি সে মানে আক্রান্ত হয়, তারপরে সে চেষ্টা করে যায় মানুষকে সাপোর্ট দেওয়ার বা আমাদের শরীরকে সঠিক রাখার। কিন্তু যখন চরম খারাপ অবস্থা হয়, তখন আর সে সাপোর্ট দিতে পারে না। তখন সে হচ্ছে কি, তখন মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়। তো প্রথমে আমরা যদি ধরি যে এই যে সিরোসিস অফ লিভার, এটা হচ্ছে চূড়ান্ত অবস্থায়। এখানে আরো ছবি আছে, দেখেন। এইখানেও আমি দেখাচ্ছি এই ছবিটা দিয়ে। প্রথমটা কি নরমাল? নরমালটার চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে না? বোঝা জি, যাচ্ছে? বুঝা যাচ্ছে আচ্ছা, স্যার। আচ্ছা। তারপরে স্ট্যাটোসিস বা ওই যে ফ্যাটি লিভার, স্ট্যাটোস টাইটিস। হ্যাঁ, হেপাটাইটিস, এরপরে আপনার সিরোসিসের আচ্ছা, এটার আরেকটা নাম কি বলতে পারেন? লিভারের আরেকটা নাম আছে। হেপাটো। হেপাটাইটিস। হ্যাঁ, হেপাটো। যেমন আমরা হেপাটাইটিস বলি না? জি, হেপাটাইটিস বলি। তার মানে কি? হেপাটাইটিস মানে কি তাহলে দাঁড়ালো? লিভার আক্রান্ত আর কি, প্রদাহ, লিভার প্রদাহ, লিভার হ্যাঁ, হেপাটাইটিস বি। হ্যাঁ, লিভারে এখানে প্রদাহ। হ্যাঁ, লিভারের প্রদাহ হলে হেপাটাইটিস। আচ্ছা, সাধারণ অবস্থায় যদি আমরা দেখা যাচ্ছে যে লিভারের সিরোসিসের কথা চিন্তা করি, তাহলে এখানে তার আগে মনে করেন যে কয়েকটা অবস্থার কথা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। একটা হচ্ছে যে লিভার, ওই যে মনে করেন যে আমরা কয়েকটা জিনিস পড়লাম মানে দেখলাম না প্রথমে, যে প্রথমেই লিভার যদি আক্রান্ত হয় অর্থাৎ হেপাটাইটিস, হেপাটাইটিস আপনার কয়েক রকম হতে পারে। এ, বি, সি, ডি, ই এরকম ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। প্রথমে এই আক্রান্ত হলে এটা আস্তে আস্তে কি হতে পারে, যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে কি হবে, সেটা খারাপের দিকে যাবে। সিরোসিস হয়ে যাবে। হ্যাঁ, লিভারের কোষগুলো তখন কি পরিবর্তিত হতে থাকবে। সেখানে ভাইরাস জনিত যে ভাইরাস মধ্যে যে ডিএনএ আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, আরএনএ, ডিএনএ এগুলি চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি আমরা কি কি লক্ষণ পেতে পারি? এটা তো দেখলাম আমরা মানে তখন ভাইরাস জনিত কারণ। হ্যাঁ, লক্ষণগুলো কি পাবো? যেটাকে আমরা জন্ডিস বলি আর কি। জন্ডিস একটা কথাতে, হ্যাঁ, এটা জন্ডিস একটা বলছি, জন্ডিসটা কি আসলে, জন্ডিসটা কি বলতে পারেন? জন্ডিসটা তো স্যার লিভার জনিত রোগী। লিভারের থেকে যে লিভারের সিরাম থেকে বিলিরুবিন, মাত্রা আচ্ছা, বেড়ে যায়। সিরাম বিলিরুবিন যখন বেড়ে হ্যাঁ, যায়, আচ্ছা, বেড়ে যায় বলতে সবসময় আমাদের রক্ত কণিকাগুলো ভেঙে হিম এবং গ্লোবিন এ দুটো আলাদা হয়। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় আপনার এই গ্লোবিনের মাত্রা অনেক বেশি বেড়ে গেল, তাহলে কি হবে? যে মনে করেন যে এ বি সি ডি যে বিভিন্ন ভাইরাসের কারণে আক্রান্ত হলো, আক্রান্ত হওয়ার কারণে যদি হিমোগ্লোবিনের মাত্রা অনেক বেশি বেড়ে যায়, তাহলে সেটা কি হবে?
স্কিন, চোখ, এগুলো হলুদ দেখা যায় তখন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা লক্ষণ। কি কি হলুদ দেখা যায়? চোখের চোখের সাদা, সাদা অংশ, স্ক্লেরা। এরপরে এরপরে বাক্যাল অফ টাং, মানে মুখ টাং এর জিহ্বার মুখ নিচের মুখ অংশ। অনেক সময় হাত পায়ের ওই অনেক সাদা সময় অংশ। হলুদ হয়ে যায়, আবার প্রস্রাব হলুদ হয়। হ্যাঁ, প্রস্রাব হলুদ হয়। মানে নখগুলি, নখ আছে না, নখের সাদা অংশ হলুদ দেখায়, জিহ্বার নিচের অংশ হলুদ দেখায়, চোখের যে সাদা অংশ স্ক্লেরা এটা হলুদ দেখাবে, তা এমনকি তার জিহ্বা হলুদ দেখাবে। সে খেতে পারবে না, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, বমি বমি ভাব থাকতে পারে, হালকা জ্বর থাকতে পারে। এরপরে এর কারণে মনে করেন যে প্রথমে আক্রান্ত হলে, হেপাটাইটিস হলে কি হতে পারে, ফ্যাটি লিভার তো একটা গেল, এছাড়া হেপাটোমেগালি, লিভার বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। স্প্লিনোমেগালিও হতে পারে, স্প্লিন এর কাছাকাছি থাকে, স্প্লিনটাও অনেক সময় বড় হয়ে যায়। এরপরে আর কি হতে পারে, বমি, ক্ষুধামন্দা, ক্লান্তি, পেট ব্যথা, ডায়রিয়া, এই ধরনের লক্ষণও এর মাঝে দেখা দিবে। আর চোখ দিয়ে দেখলেই বোঝা যাবে যে এর জন্ডিস হয়েছে, তাই না? জি স্যার। তো আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা করতে পারি, এটা বুঝবো কিভাবে যে রোগীর অবস্থা কি? একটা হচ্ছে কমন আল্ট্রাসোনোগ্রাফি, এরপরে এইচবিএস যে টেস্ট আছে ব্লাডে, এইচবিএস টেস্টে আমরা বুঝতে পারবো। আর কি বুঝতে পারবো? হুম, আমরা আল্ট্রাসোনোগ্রাফিতেই অনেকটা বুঝে ফেলতে পারবো। আল্ট্রাসোনোগ্রাফি এবং ব্লাড টেস্ট যদি করাই, তাহলে সেখান থেকে, তাহলে এখান থেকে দেখা যাবে কি আমরা রোগীর অবস্থা অনেকটা বুঝে যেতে পারবো। তো এর জন্য তাহলে আমরা কি করব, কি ওষুধ দিব? এই যে এখানে পর্যায়ক্রমে কিভাবে আসলে এই চেঞ্জ গুলো হয় সেটারই ছবি দেয়া আছে। এখানে কিছু লক্ষণ দেয়া আছে, এই যে জন্ডিসে, ফিভার, এরপর কি পায়খানা, প্রস্রাবটা অনেক গাঢ় হয়ে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে, বমি ভাব, বমি, ব্যথা, এরপরে কি, এবং হজম শক্তি কি দুর্বল হবে না, জি স্যার। এবং জয়েন্ট গুলাতে কি হবে, ব্যথা হবে। আর কি হবে? জ্বর হবে, হ্যাঁ, খাবার রুচি চলে যাবে, চলে শরীর যাবে। শরীর হ্যাঁ, দুর্বল, শুকিয়ে যাবে, শরীর শুকিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কালারটা হলদে হয়ে হলদে যাবে। হয়ে যাবে। জি। এই যে লিভার যদি বেড়ে যায়, তাহলে এরকম পেটটা বেড়ে যেতে পারে, যেটা উপর থেকেও কি হতে পারে, অনেক বোঝা সময় যায়। বোঝা যায়। একটা আছে মার্ফি সাইন, ওইভাবে যদি পেটে হাত দেয়া যায় তাহলে বোঝা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে চোখের কি অবস্থা, এই লক্ষণগুলো বোঝা যাচ্ছে না? এরকম চোখ দেখলে বোঝা যায় না যে জন্ডিস হয়েছে? জি স্যার, জি। বোঝা যায়। এই চোখের অংশগুলো কি সাদা থাকার কথা, সেই সাদা থাকার জায়গাগুলোতে তাহলে কি হয়েছে, হলুদ হয়েছে। আচ্ছা, হলুদ। আমরা তাহলে রুগীকে কি করব, ট্রিটমেন্ট দিলে প্রথমে কি করব, তাকে বেড রেস্টে দিব, তারপরে তার খাওয়া দাওয়া যাতে খুব সহজে হজম হয়, খুব লঘু পাচ্য খাবার খেতে দিব, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দেব। আর কি করব, তাকে কি মেডিসিন দিতে পারি আমরা, আমাদের হোমিওপ্যাথিক কি কি মেডিসিন দিতে পারি?
লাইকোপোডিয়াম, সেলিডোনিয়াম, খুব ভালো মেডিসিন। আরো অনেক ওষুধ আছে স্যার। আর কি ওষুধ বলেন? দুইটা মানে ভালো মেডিসিন বলেছেন, যে দুইটা আমাদের মানে সবসময় ব্যবহার হয়, কমন ব্যবহার হয়, আমরা ব্যবহার করে থাকি। পরিব্যাক্তন্ত লিভার উপর তো অনেক ওষুধে স্যার কাজ করে। হ্যাঁ বলেন, দুইটা বলেছেন, আর আর কিছু বলেন। ফালসেটিলে তো স্যার হইতে পারে। হ্যাঁ হতে পারে। লক্ষণ ভেবে লক্ষণ এটা হচ্ছে যে যদি মানে পালসেটিলা মহিলাদের ভিতর বেশি কাজ করে, তো যদি কোনো পুরুষ ও মেয়েদের স্বভাব হয় তার মধ্যেও পালসেটিলা কাজ করতে পারে একটা। দ্বিতীয়ত তার এই ইটা যদি দেখা যাচ্ছে যে পালসেটের মতো, যে তার গরম কাতর, পিপাসা কম, অল্পেই মনে করেন যে ওই যে তার চোখ দিয়ে পানি আসে, কান্না করে, নরম স্বভাবের, এই ধরনের যদি পরিবর্তনশীল। হ্যাঁ পরিবর্তনশীল, তার প্রত্যেকটা জিনিসে পরিবর্তনশীল থাকবে এটা। প্রস্রাব, পায়খানা বা মন সবকিছুতেই পরিবর্তনশীলতা থাকে, তাহলে দেয়া যেতে পারে। আর কি নাকস আসতে পারে না? জি স্যার, নার্স আসতে পারে। আর কি আসতে পারে? কার্ডুয়াস ম্যারিনাস। জি স্যার, এদিন আমার নাম বেশি শুনি না এগুলা। কার্ডুয়াস ম্যারিনাস নাম শুনেন নাই? কার্ডিয়াস মেরিনাস চেলিডোনিয়ামের মতোই খুব অনেক বেশি ব্যাপক ব্যবহৃত একটা মেডিসিন, লিভারের উপরে খুব ভালো কাজ করে। যদি লিভার ধরেন যে ওইখানে মনে করেন যে এই যে এরকম হয়, আর কি মেডিসিন আসতে পারে বলেন? মানে আপনাদের সাথে একটা জিনিস কি, আমি শুধু বলে গেলাম, ভক ভক করে গেলাম, ওইভাবে আসলে পড়লে মনে থাকে না, কিন্তু এভাবে যদি আমার মনে হয় যে আলোচনা করে পড়ি তাহলে মনে থাকবে না। না জি আমার স্যার। আমি খুব মানে যাতে আপনারা বুঝেন, আমি শুধু পড়ে গেলাম আর আপনারা করলেন, এভাবে আমার মনে হয় না। সেজন্য আমি মানে খুব সহজভাবে, খুব সহজ অল্প কথায় যাতে বুঝতে পারেন ফাটে সেভাবে ফাটে আসলে। পার্টিসিপেট না হলে এটা ফলপ্রসূ হয় না। জি জি, আমরা পড়বো, গল্পের মাধ্যমেই পড়ে সব শিখবো, ঠিক আছে? তো যেমন আর কি? অনেকে হ্যাঁ পার্টিসিপেট না হলে আমরা অনেকে রাখি, অন্য কাজ করি, শুনি শুধু। হ্যাঁ হ্যাঁ জি জি। আচ্ছা, আর কি ওষুধ দিতে পারি আমরা? নার্স তো আমরা স্যার আরো অনেক আচ্ছা ওষুধ আছে স্যার মনে আচ্ছা, আসতেছে। আরো অনেক ওষুধ আছে, ঠিক আছে দিলাম। হাইড্রাস্টিস দিতে পারি? নাম শুনছি স্যার আজকে। নাম শুনেছেন। আচ্ছা এখন তো মানে পড়তেছেন, আস্তে আস্তে পড়লে আরো অনেক মেডিসিনের নাম আমরা শুনবেন। থার্ড ইয়ার পর্যন্ত ওষুধগুলোকে একটু জানি। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে যা আছে আমি সেই মেডিসিন গুলাই হতে পারে, ন্যাট্রাম সালফ হতে পারে। যাক, আমি এর বাইরে যাচ্ছি না। এবার আমরা যা করব, তাদেরকে প্রচুর পরিমাণে তরল খাবার এবং স্যার সহজে হজম হয় এ ধরনের খাবার খেতে দিব। স্যার নতুন পাশাপাশি এই খাবারের মধ্যে পুষ্টি যেন থাকে। শুধু যাও দিলাম তাহলে কি রোগী পুষ্টি পেলো? স্যার এখানে কোনো বায়োকেমিক সাপোর্টিভ দেওয়া যাবে না। দেয়া যেতে পারে, এটা নিষিদ্ধ কিছু না। আপনি যদি বায়োকেমিক দেন, এটা হচ্ছে যে মানে কারো কারো ক্ষেত্রে কেউ মনে করে যে না একদম সিঙ্গেল রিমেডি দিয়ে করবে, 50 সহস্রতমিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবে, ভালো কথা। এখন মনে করেন যে কেউ যদি বায়োকেমিক দেয় কোনো অসুবিধা নেই, কেউ মাদার দিল। যেমন কিছু ওষুধ আছে যেটা চেলিডোনিয়াম, এই ধরনের ক্ষেত্রে পটেন্সির চাইতে মাদারটা অনেক বেশি কাজ করে। কার্ডুয়াস মাইনাস মাদার অনেক বেশি কাজ করে। হাইড্রাস্টিস মাদার বেশি ভালো কাজ করে। এখন আমি মনে করেন যে পটেন্সি কাজ করবে না আমি তা বলছি না, কিন্তু যদি আমার যেই মানে কি বলবো, যে যে পটেন্সিতে যে আমার রুগী ভালো হবে, আমরা স্যার সেটা অ্যাপ্লাই করব। স্যার আমাদের অনেক স্যাররা বলেন যে মাদারটা হলো ওষুধ পটেন্সি তৈরির পরে এটা হলো একটা উশিষ্ট বা এটা ব্যবহার করা ঠিক না। আচ্ছা, এটা নিয়ে অনেকেরই অনেক মতানৈক্য, মতাদর্শ, অনেক কিছুই আছে যে একমাত্র পটেন্সি মেডিসিনই ব্যবহার করবে। তবে আমি একটা কথা বলতে পারি যে রুগীকে ভালো করা হচ্ছে প্রথম কাজ। অনেক সময় এমন অনেককে দেখছি যে শুধু উচ্চ শক্তি নিয়ে বসে আছে, কিন্তু ধরেন যে যেই জায়গায় আপনি প্যাথোলজিক্যাল চেঞ্জ পাবেন, যেমন এই যে এই রুগীর চোখগুলা দেখেন, এর প্রস্রাবগুলা দেখেন, এই রুগীকে
আপনার নিম্ন শক্তির ওষুধ দিলে যতটা কাজ করবে উচ্চ শক্তির ওষুধ দিলে অনেক সময় সেরকম কাজ করে না। ডক্টর ক্লার্কের মতো যে ডাক্তার, আসলে ডাক্তারদের মধ্যে দুটো মানে কি বলবো যে দুই ধরনের মতাদর্শের ডাক্তার রয়েছে। কেউ আছে নিম্ন শক্তিকে পছন্দ করেন, কেউ উচ্চ শক্তি। ডক্টর ক্লার্ক উনি অনেক বড় ডাক্তার, হোমিওপ্যাথি পিলার অফ হোমিওপ্যাথি একজন। উনি কিন্তু নিম্ন শক্তি ম্যাক্সিমাম মেডিসিন গুলা নিম্ন শক্তি ব্যবহার করতেন। আবার ডক্টর ক্যান্ট উনি উচ্চ শক্তির দিকে এলো, ওনার মানে প্র্যাকটিসটা বেশি। উভয়েই রুগী ভালো করেছেন, উভয়েই প্র্যাকটিস করেছেন। তো আমি যেই রুগীকে যেই মেডিসিন দিয়ে ভালো করতে পারবো আমি সেটাকেই করি। আমি তর্ক বা বিতর্কে আমি এটা দিয়েছি, অন্য কেউ বলবে যে না সে জানেই না বুঝে না, আমি তর্ক বিতর্কে কোনো যাচ্ছি না। আমার রুগী ভালো করা হচ্ছে প্রথম কাজ। সেটা বায়োকেমিক দিয়ে যদি ভালো হয় ভালো কথা, হোমিওপ্যাথি কারণ বায়োকেমিক আবিষ্কারটা হোমিও ডাক্তারদের দ্বারাই। ডক্টর সুসলার বা আরো যারা, হ্যারিং হ্যারিং অনেক বড় হোমিওপ্যাথ ছিলেন, সে বায়োকেমিকের সম্পর্কে অনেক প্রশংসা করেছেন। তো এরকম আরো অনেকেই আছে, যাকে সেই যাচ্ছে না, আমি আমার বিষয়ে আসি। তো আমরা তাহলে এটা গেলাম, এবার আমরা যে মেডিসিন তাহলে এইভাবে আমরা ট্রিটমেন্ট দেব। এই যে লিভার ড্যামেজ হয়, লিভার ড্যামেজের কিছু লক্ষণ এখানে দেয়া আছে। যদি স্প্লিন বড় হয়ে যায়, মানে ওই যে পেরিটোনাইটিস এর কথা আমরা পড়ে আসছি না, গ্যাস্ট্রাইটিস, পেরিটোনাইটিস, এটা একটা লক্ষণ হতে পারে লিভারের সমস্যার কারণে। এরপরে কি হতে পারে, অন্ডকোষের প্রদাহ হতে পারে, টেস্টিক্যাল অ্যাট্রফি বড় হয়ে যেতে পারে। মাংসপেশির আপনার সমস্যা দেখা দিতে পারে, জন্ডিস দেখা দিতে পারে, হেপাটাইটিস দেখা দিতে পারে, সিরোসিস দেখাতে পারে, ডায়রিয়া দেখাতে পারে, আর্থ্রাইটিস দেখাতে পারে। এটা লিভার ড্যামেজ হওয়ার এই লক্ষণগুলো আমরা পেতে পারি। এখানে এই যে বিভিন্ন টাইপ আছে, এই টাইপগুলো হেপাটাইটিসের বিভিন্ন টাইপ, ঠিক আছে? তো আমার মনে হয় যে আপনাদের আর কারো কোনো আছে, হেপাটাইটিসও পড়ে ফেললাম, লিভার সিরোসিসও পড়ে ফেললাম, লিভার সংক্রান্ত মোটামুটি আমরা বেশ কিছু, এই যে এখানে যে টাইপ গুলো আছে এ বি সি ডি ই পর্যন্ত, এই টাইপ গুলো, এগুলি আসলে এক একটাই অনেক বড় ক্লাস এবং এক একটা বোঝাতে গেলে অনেক আমি সংক্ষেপে যাতে সহজে বুঝতে পারেন আমি সেই ভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছি। তবে আমার এই পড়াই সবকিছু না, এরপরেও পড়তে হবে এবং আর স্যার একটু বোঝার বিষয় স্যার, আচ্ছা হেপাটাইটিস এ বি সি দ্বারা কি এখানে এটার গ্রেড বোঝানো হচ্ছে কিনা, না নাকি না, ভাইরাসের নাম? ভাইরাসে এইটা ভাইরাসকে আলাদাভাবে চিহ্নিত করাই, এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, এটা গ্রেড না, ভাইরাস। জি স্যার। আচ্ছা তাহলে আমরা স্ক্রিন থেকে তাহলে মোটামুটি তো হলো, আমরা স্ক্রিন থেকে চলে আসি। আচ্ছা এবার এবার আমরা এখন এখন আমার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আহ এখন ভিডিও বন্ধ করে দিতে পারেন। জি, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন প্রশ্ন করতে পারেন। কামরুন নাহার ম্যাডাম, হুসাইন স্যার বা আরো যারা আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখন আমাকে আমার যা বললাম বা বুঝালাম এর মধ্যে যদি আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা বা কোনো কিছুই থাকে আমাকে বলতে পারেন। স্যার কোনো প্রশ্ন নাই, তবে দোয়া করবেন যেন স্টোর থাকে, আমাদের তো স্টোর হয় না। ও আরেকটা কথা বলে দিই, আমাদের রমজান মাসে যদিও আপনাদের হয়তো বলে দিবে বা বুঝাবে, সেটা হচ্ছে রমজান মাসে একটা করে ক্লাস হবে। আর সম্ভবত প্রথম রমজান এবং মানে রমজানের আগের দিন এই 2 দিন ক্লাস বন্ধ থাকতে পারে। আপনাদের হয়তো নোটিশ দিয়ে দিবে। আমি যতটুকু জেনেছি বা আমি সেটা আপনাদেরকে মানে শেয়ার করছি, রমজানে একটা করে ক্লাস হবে। কারণ
রোজা রাখা, এরপরে তারাবি পড়া বর্ণই 10টা থেকে 11টা সম্ভবত একটা ক্লাস হবে। আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার। এবং মানে প্রত্যেক স্যারের খুব বেশি ক্লাস হবে না, কারণ রোজার মাসে এমনি একটু শিথিল করার জন্য সবকিছু মিলিয়েই সম্ভবত। আর আপনারাও আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু ভর্তি করানোর চেষ্টা করেন। আপনাদের এই যদি স্টুডেন্ট বেশি হয় ক্লাস তাহলে